প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বা সমস্যা নিয়ে। সেটা হচ্ছে দুইটি সংখ্যার গসাগু নির্ণয়। এইচএসসি লেভেলের জন্য গসাগু নির্ণয়ের প্রোগ্রামটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটি অনেক ইম্পর্ট্যান্ট একটি প্রোগ্রাম। আমরা আজকে গসাগু নির্ণয়ের প্রোগ্রামটি অনেক সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব যে কীভাবে গসাগু নির্ণয় করা হয় এবং এটার প্রোগ্রাম লেখা হয়। গসাগুতে ইংলিশ টার্মে আমরা বলি হচ্ছে জিসিডি, বা এটাকে বলা হয় এইচসিএফ। এখানে জিসিডি এর পূর্ণরূপটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর, এবং এইচসিএফ এর পূর্ণরূপ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দুইটা একই অর্থ বহন করে, আমরা যে কোনো একটা বুঝলেই এই শব্দগুলো দ্বারা আসলে কি বোঝায় বা জিসিডি বা এইচসিএফটা কি এটা আমরা বুঝতে পারবো। তো আমরা এইচসিএফ এটা নিয়ে আলোচনা করি, তাহলে সেটা ভালোভাবে বোঝা যাবে। তো এখানে বলছে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তিনটা টার্ম আছে, একটা হাইয়েস্ট, একটা কমন ফ্যাক্টর। এই তিনটা টার্ম আমাদেরকে ভালোভাবে বুঝলেই আসলে গসাগুর প্রকৃত মিনিংটা কি সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে দুটি সংখ্যা নিলাম, সাপোজ একটি 12, একটি 6 এবং একটি নিলাম আমরা হচ্ছে 12। তো আমাদের প্রথমে এই সংখ্যা দুটির ফ্যাক্টর নির্ণয় করতে হবে। এখন ফ্যাক্টরটা কি? ফ্যাক্টর হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা দিয়ে মূল সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন আমাদেরকে যদি বলা হয় যে সিক্সের ফ্যাক্টর বলো, তাহলে সিক্সের ফ্যাক্টর কী হবে? সিক্সের ফ্যাক্টর হবে 1, 2, 3 এবং 6। এই সংখ্যাগুলোকে কি বলা হবে? সিক্সের ফ্যাক্টর বলা হবে, কারণ এই সংখ্যাগুলো দিয়ে 6 কি নিঃশেষে বিভাজ্য। আমাদেরকে যদি 12 এর ফ্যাক্টর নির্ণয় করতে বলে, তাহলে 12 এর ফ্যাক্টর আমরা কি লিখব? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে এবং একই সাথে কি হবে? 12 হবে। তাহলে এগুলো হচ্ছে 6 এবং 12 এর ফ্যাক্টর। আমরা যদি দুটি বড় সংখ্যা নেই, যেমন একটি নিলাম মনে করো আমরা নিলাম 60 আর একটি নিলাম মনে করো হচ্ছে আমরা 24, তাহলে 60 এর ফ্যাক্টর কী হবে? 60 এর ফ্যাক্টর হবে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, এরপরে কী হবে? 10 হবে, 12 হবে, 15 হবে, 20 হবে, এরপরে কত? 30 এবং ফাইনালি হচ্ছে 60। তো আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আসলে এগুলাই হচ্ছে 60 ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর মিনিংটা আমরা কি বুঝলাম? যে সকল সংখ্যা দিয়ে ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে মূল সংখ্যার ফ্যাক্টর। একইভাবে যদি আমাদেরকে 24 এর ফ্যাক্টর নির্ণয় করতে পারে, তাহলে 24 এর ফ্যাক্টর কী হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে না এখানে, কারণ 5 দ্বারা 24 ডিভাইডেড হবে না বা নিঃশেষে বিভাজ্য হবে না। এখানে কী হবে? 6 হবে। এরপর আমরা এখানে কী পাবো? 8 পাবো। এরপরে আমরা কি পাবো? 12 পাবো। তারপরে ফাইনালি আমরা পাবো হচ্ছে 24। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্যাক্টর বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে যে ফ্যাক্টর হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা দিয়ে যে মূল সংখ্যা বা যার আমরা ফ্যাক্টর নির্ণয় করতে চাচ্ছি সেটা নিঃশেষে বিভাজ্য হবে, সেগুলোই হচ্ছে তার ফ্যাক্টর। তো এখানে ফ্যাক্টর তো অনেক, যে কোনো সংখ্যার একের অধিক ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু আমাদের কোন ফ্যাক্টরগুলো লাগবে? কমন যে ফ্যাক্টর, অর্থাৎ যে দুইটা সংখ্যার আমাদের গসাগু নির্ণয় করতে বলবে সেই দুইটা সংখ্যার মধ্যে যে কমন ফ্যাক্টর, সেই কমন ফ্যাক্টরগুলোর আমাদের এখন প্রয়োজন হবে। তো আমরা দেখি এখানে আসলে কমন ফ্যাক্টর কী কী। তো 6 আর 12 এর মধ্যে আমরা যদি কমন ফ্যাক্টরগুলো দেখি, তাহলে 1 হচ্ছে এখানে কমন, 2 কমন, 3 কমন এবং ফাইনালি 6ও একটা কমন ফ্যাক্টর। 60 আর 24-এর মধ্যে কমন কি? অনেকগুলো কমন ফ্যাক্টর, 1, 2, 3, 4, 6, এরপরে হচ্ছে কি 12। এগুলাও কি কমন ফ্যাক্টর। তো আমাদের এখানে কিন্তু কমন ফ্যাক্টরও আমরা একের অধিক পেলাম। এখন একের অধিক তো দুইটি সংখ্যার গসাগু হবে না, গসাগু একটা নির্দিষ্ট রেজাল্ট হবে। তো এতগুলো কমন ফ্যাক্টরের মধ্যে সেই কমন ফ্যাক্টরটাই আমাদের নির্দিষ্ট গসাগু হবে, যেটা কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখানে কি বলছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টরটাই হবে আমাদের এইচসিএফ বা হচ্ছে গসাগু। তো 6 আর 12-এর মধ্যে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? এই যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 6। তাহলে 6 আর 12-এর এইচসিএফ বা জিসিডি কত হবে? 6। একইভাবে 60 আর 24-এর মধ্যে হাইয়েস্ট বা সবথেকে বড় কমন ফ্যাক্টর কোনটা? 12। তাহলে এই 60 আর 24-এর গসাগু বা জিসিডি বা এইচসিএফ হচ্ছে কত? 12। তো এই হচ্ছে আসলে প্রকৃতপক্ষে জিসিডি এবং এইচসিএফ এর মিনিং।
এভাবেই আমরা আসলে গসাগুটা নির্ণয় করতে পারি। যদিও আরও অসংখ্য উপায়ে আমরা গসাগু নির্ণয় করতে পারি, কিন্তু এর ইংলিশ টার্মগুলো দ্বারা আমাদেরকে এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। তো এখানে আমরা যে লজিকটা শিখলাম বা যেভাবে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করতে পারলাম, এটার জন্য কিন্তু প্রোগ্রামিং লজিকটা একটু ডিফারেন্ট। তো এই প্রোগ্রামিং লজিকটা কিন্তু আমাদের সাধারণত এইচএসসি যে বোর্ড অনুমোদিত পাঠ্যপুস্তকগুলো সেগুলোতে দেয়া নাই। তো এখানে আমি মূলত বিষয়টা আলোচনা করলাম জিসিডি আর এইচএফ এই দুইটা শব্দকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আমি এখন আলোচনা করব আমাদের এইচএসসি পাঠ্য বইয়ে যে সমস্যাটা বা যে লজিকে গসাগুকে সমাধান করা আছে সেই লজিকের কিভাবে আমরা ফ্লোচার্ট এবং প্রোগ্রাম দেখব সেটা। আচ্ছা, তো আমরা প্রথমে লজিকটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি লজিকটা ভালোভাবে বুঝতে পারি তাহলে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনটা আমাদের জন্য অনেকটাই সহজ হবে। তো এখানে আমরা পূর্বে বলে নিয়েছি যে আমরা দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট এবং প্রোগ্রাম দেখব। তো দুইটি সংখ্যা আমরা একটা সংখ্যা ধরে নিলাম n1 এবং অপর একটি সংখ্যা আমরা ধরে নিলাম হচ্ছে n2। তো আমাদের এখানে যে লজিকটা সেটা কি হবে যে আমরা n2 যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে n1 সংখ্যাটাকে ভাগ দিয়ে তার যে ভাগশেষ সেই ভাগশেষটা আমরা একটা চলকের মধ্যে জমা করে নেব। আবারও বলতেছি, এখানে n2 যে নাম্বারটা থাকবে অর্থাৎ দ্বিতীয় যে নাম্বারটা থাকবে সেটি দ্বারা n1 অর্থাৎ প্রথম নাম্বারটাকে আমরা ভাগ দিব, ভাগ দিয়ে তার কি কাউন্ট করব, ভাগশেষ কাউন্ট করব। আর আমরা যদি জেনে থাকি তাহলে ভাগশেষ কাউন্ট করার জন্য প্রোগ্রামিংয়ে কোন চিহ্নটি ব্যবহার করা হয়, পার্সেন্টেজ চিহ্ন। এবং এখানে যে ভাগশেষের রেজাল্টটি পাবো সেটা আমি একটা চলকের মধ্যে জমা করব। সাপোজ আমি চলকটাকে ধরে নিলাম REM। এখানে REM দ্বারা বোঝাচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে আমরা বুঝতে চাচ্ছি ভাগশেষ। তো আসলে এখানে পার্সেন্টেজ এবং স্ল্যাশ অর্থাৎ ভাগের যে কাজ এবং ভাগশেষের কাজটা আমি যদি একটু ক্লিয়ার করে দিই, সাপোজ মনে করো আমাদেরকে 2 দ্বারা 5কে ভাগ দিতে বললো, তাহলে আমরা কি পাবো, এখানে 2 2 এ 4 পাবো, আর এখানে অবশিষ্ট আমরা কত পাবো, 1। তো আমাদেরকে কখনো যদি এই রেজাল্টটা কাউন্ট করতে বলে, এই রেজাল্টটা কি, এই রেজাল্টটা হচ্ছে ভাগফল, তখন আমাদেরকে স্টেটমেন্ট লিখতে হবে 5 ডিভাইডেড বাই 2। আর আমরা জানি ডিভাইড করার জন্য প্রোগ্রামিং সিনট্যাক্সে কি ব্যবহার করতে হয়, স্ল্যাশ ব্যবহার করতে হয়। আমাদেরকে যদি বলা হয় যে আমাদেরকে এই রেজাল্টটা লাগবে, এই রেজাল্টটা কি, এই রেজাল্টটা হচ্ছে ভাগফল। তো যখন আমাদেরকে ভাগফলের রেজাল্টটা লাগবে তখন আমাকে সিনট্যাক্স বা স্টেটমেন্ট লিখতে হবে 5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আমরা জানি ডিভাইড করার জন্য স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে, কিন্তু আমাদেরকে যদি এই রেজাল্টটার প্রয়োজন হয়, এই রেজাল্টটাকে আমরা কি বলতেছি, এই 1টাকে কি বলা হচ্ছে, ভাগশেষ। তো যদি আমি এই রেজাল্টটা কাউন্ট করতে চাই তখন আমাকে লিখতে হবে 5%2। আমরা জানি পার্সেন্টেজ দ্বারা কী বোঝায়, ভাগশেষ বোঝায়, অর্থাৎ 2 দ্বারা 5কে ভাগ দিয়ে তার যে ভাগশেষ সেই ভাগশেষটা আমরা কাউন্ট করব। তো মনে রাখতে হবে যখন আমাকে ভাগফল কাউন্ট করার প্রয়োজন হবে তখন আমাকে স্ল্যাশ বা ডিভাইডেডের যে চিহ্ন সেটা ব্যবহার করতে হবে। আর যখন আমাকে ভাগশেষ কাউন্ট করার প্রয়োজন হবে তখন আমাকে সেখানে কোন অপারেটর, আসলে প্রকৃতপক্ষে এগুলো অপারেটর, কোন অপারেটর ব্যবহার করব, আমরা পার্সেন্টেজ অপারেটর ব্যবহার করব। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো যে আমি দ্বিতীয় সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাকে ভাগ দিয়ে তার যে ভাগশেষ, ভাগশেষের জন্য কি দিতে হবে, অবশ্যই পার্সেন্টেজ, সেই ভাগশেষটা আমি রিমাইন্ডার নামক একটা চলকের মধ্যে জমা করব। এর পরবর্তীতে আমাদের কোন কাজটা করতে হবে, এর পরবর্তীতে এই n2 এর মানটা আমরা নিয়ে আসবো n1 এ। আমরা জানি ডান দিকের মান বাম দিকে আসে, তাহলে n1 সমাধান আমাদেরকে কি লিখতে হবে, n2 লিখতে হবে। আর রিমাইন্ডারের মানটা আমি নিয়ে আসবো হচ্ছে n2 তে, তাহলে n2 সমান আমাদেরকে কি লিখতে হবে, রিমাইন্ডার লিখতে হবে। এই প্রসেসটা আমাদের চলতে থাকবে। তো আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বিষয়টা আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের লজিকটা কি, আমরা দ্বিতীয় সংখ্যা দিয়ে প্রথম সংখ্যাকে ভাগ দিয়ে তার যে ভাগশেষ সেটা কী করবে, একটা চলকের মধ্যে জমা রাখবে। চলকটা আমরা ধরে নিলাম রিমাইন্ডার। তো আমরা এবার সংখ্যাগুলো ধরে নিই। সংখ্যা n1 সাপোজ আমরা ধরে নিলাম 60। একটু আগে আমরা যে উদাহরণটা দেখলাম সেটা আমি এই লজিকের মাধ্যমে দেখব যে সেম রেজাল্ট আসে কিনা। এবং n2 আমরা ধরে নিলাম হচ্ছে 24। তাহলে 60 আর আমরা নিলাম 24। তো আমাদের লজিক কি, আমরা দ্বিতীয় সংখ্যা দিয়ে প্রথম সংখ্যাকে ভাগ দিয়ে তার কী কাউন্ট করব, ভাগশেষ কাউন্ট করব। তাহলে আমরা যদি 24 দ্বারা 60কে ভাগ দিই তাহলে এখানে ভাগফল আসবে 2, আমরা এখানে পাবো 48 আর থাকবে কত, 12। তো আমি কি দিছি, পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ মানে কাকে কাউন্ট করতে হবে, আমাকে ভাগশেষকে কাউন্ট করতে হবে। তো ভাগশেষ এখানে কত, 12। তাহলে রিমাইন্ডারের মধ্যে মান কত জমা হবে, আমাদের 12 জমা হবে। তো এরপরে সেকেন্ড স্টেপ কি বলা হয়েছে, সেকেন্ড স্টেপ বলা হয়েছে যে n2 এর মানটা চলে আসবে হচ্ছে n1 এ। এই যে n2 এর মানটা কোথায় চলে আসবে, n1 এ। তো n2 এর মান কত, 24। তাহলে 24 চলে আসবে কোথায়, এখন n1 এ চলে আসবে। পরবর্তীতে কি বলছে, রিমাইন্ডারের মানটা চলে আসবে n2 তে। তো রিমাইন্ডারের মান কত, 12 চলে আসবে হচ্ছে n2 তে। আসে আবার ভাগ দিয়ে তার যে ভাগশেষ সেটা আমি জমা রাখবো। তাহলে 12 দ্বারা 24কে ভাগ দিলে আমরা বুঝতে পারতেছি যে ভাগশেষ থাকবে না, আর ভাগশেষ না থাকলে আমরা কত ধরে নেব, 0 ধরে নেব।
তো এই লাইনটা করার পর আমাদেরকে এই দুইটা কাজ করতে হবে, আবারও কী করতে হবে, N2 এর মান নিয়ে আসতে হবে N1-এ। তাহলে N2 এর মানটা কত, 12 চলে আসবে কোথায়, N1-এ। এরপর রিমাইন্ডারের মানটা আনতে হবে N2-তে। তো রিমাইন্ডারের মান এবার কত পাইছি আমরা, 0, তাহলে 0 নিয়ে আসবো আমরা কোথায়, N2-তে। আমরা আবার সেম কাজ করব, যে দ্বিতীয় সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাকে ভাগ দিয়ে তার যে ভাগশেষ সেটা আমি এই চলকের রিমাইন্ডার চলকের মধ্যে জমা রাখবো। কিন্তু আমরা যদি জেনে থাকি তাহলে 0 দ্বারা কিন্তু কখনোই কোনো সংখ্যাকে আমরা ডিভাইড করতে পারবো না। তো এই প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে ভাগ দেয়া এবং মানগুলো রিপ্লেস করা, এই প্রক্রিয়াটা আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে, দেখো যতক্ষণ পর্যন্ত N2 এর মান 0-এর সমান হবে না। আমি আবারও বলতেছি, যতক্ষণ পর্যন্ত N2 এর মান 0-এর সমান হবে না ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে। এখানে যদি 0 না থেকে অন্য কোনো কিছু থাকতো তাহলে কিন্তু আমি আবার ভাগ দিয়ে ভাগশেষটা এখানে জমা করতাম, আবার N2 নিয়ে আসতাম N1 এর, রিমাইন্ডার নিয়ে আসতাম N2-তে। কিন্তু যখনই N2 এর মানটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তখন আমার এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। তো যখন এই প্রক্রিয়াটা আমার শেষ হয়ে যাবে, কখন শেষ হবে, যখন N2 এর মান 0 হয়ে যাবে। আর যখন N2 এর মান 0 হয়ে যাবে তখন N1-এ যে মানটা থাকবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত গসাগু, যেটাকে আমরা কি বলতে পারি, HCF বা GCD বলতে পারি। শেষের বিষয়টা আমি আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি, যে আমাদের N2 এর মানটা এক সময় না এক সময় কী হয়ে যাবে, অবশ্যই 0 হয়ে যাবে। তো যখনই N2 এর মানটা 0 হয়ে যাবে তখন আমাদের এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। আর যখন N2 এর মান 0 হয়ে যাবে তখন N1-এ যে মানটা থাকবে সেই মানটাই হবে আমাদের HCF এবং GCD। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখান থেকে আমরা প্রোগ্রাম লেখার জন্য এখন কিছু বিষয় বের করে নেব। কী রকম, যে আমরা আসলে এই প্রক্রিয়াটা চালাবো কতক্ষণ পর্যন্ত চালাবো, যতক্ষণ পর্যন্ত N2 এর মান 0-এর সমান নয়। কতক্ষণ পর্যন্ত চালাবো, যতক্ষণ পর্যন্ত N2 এর মান 0-এর সমান নয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কি চলবে, এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা চলবে। তো এটার কন্ডিশন আসলে কী দাঁড়াবে, N2 এর মান সমান নয়। আমরা যদি অপারেটর জানে থাকি তাহলে সমান দেখাইতে গেলে আমাদেরকে কয়টা ইকুয়াল দিতে হয়, 2টা। আর যখন সমান নয় দেখাইতে হবে তখন আমাদের কি দিতে হবে, নট ইকুয়াল দিতে হবে। অর্থাৎ এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত N2 এর মান 0-এর সমান নয়। তো এটা কন্ডিশন কী হবে, যে N2 নট ইকুয়াল 0, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত N2 এর মান 0-এর সমান হবে না ততক্ষণ এটা চলতে থাকবে। যদি বলতো যে N2 এর মান 0-এর সমান পর্যন্ত চলবে, তখন আমাদের কন্ডিশন কী লিখতে হতো, 0-এর সমান মানে হচ্ছে 0। কিন্তু এটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত 0-এর সমান নয় ততক্ষণ পর্যন্ত। যখন 0-এর সমান হবে তখন তো আমি কাজটা বন্ধ করে দিব। তাহলে এটার কন্ডিশন কী হবে, N2 নট ইকুয়াল 0। এই কন্ডিশনটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আমি এখন প্রোগ্রামটা লিখি। তো প্রোগ্রাম আমাদেরকে এখানে যেহেতু একই কাজ বারবার হচ্ছে, তার মানে এটা লুপের মাধ্যমে লিখতে হবে। আমরা জানি লুপ সাধারণত 3টা, ফর, হোয়াইল এবং ডু লুপ। তো এটা যে কোনো লুপ দিয়েই করা যাবে। তো আমি এখানে তোমাদেরকে হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রামটা লিখে দেখাচ্ছি। তো হোয়াইল লুপ দ্বারা প্রোগ্রাম লেখার জন্য আমাদের হোয়াইল লুপের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা জানতে হবে। তো এই চ্যানেলেই তোমাদের ফর, হোয়াইল এবং ডু লুপের যে প্রোগ্রামিং স্ট্রাকচার এবং কিভাবে ওই স্ট্রাকচার ব্যবহার করে প্রোগ্রাম লিখতে হয় এটা নিয়ে অলরেডি টিউটোরিয়াল তৈরি করা আছে। তো তোমরা যারা এটা দেখোনি বা এই স্ট্রাকচারগুলো বা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনগুলো সম্বন্ধে ধারণায়, তারা একটু টিউটোরিয়ালগুলো দেখে তারপরে টিউটোরিয়ালগুলো দেখলে তোমরা বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আমি এখানে দেখে হোয়াইল লুপ দ্বারা গসাগু নির্ণয়ের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা এই লজিক ইমপ্লিমেন্ট করতে, তোমরা আগেও দেখছো যে এটা আমরা অনেকভাবে নির্ণয় করতে পারি। এর আগে আমরা একভাবে নির্ণয় করলাম, এখন একভাবে। তো আমি এখানে যে প্রোগ্রামটা লিখবো সেটা এই লজিকের উপর ডিপেন্ড করবে। লজিক ভিত্তিক প্রোগ্রাম কিন্তু আলাদা আলাদা হবে। তো আমরা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার জানি। আমাদের প্রথমে কি লিখতে হয়, হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট এইচ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপর আমাদের কি লিখতে হবে, int মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। তো আমরা জানি প্রোগ্রামে প্রথমেই আমাদেরকে কী ডিক্লেয়ার করতে হবে, ডাটা টাইপ এবং চলক ডিক্লেয়ার করতে হবে। তো ডাটা টাইপ হিসেবে আমরা এখানে ইন্টিজার এবং চলক, আমাদের 2টা সংখ্যার জন্য 2টা চলক লাগবে। আমরা এগুলাই ধরে নিলাম N1 N2, তাহলে আমাদের প্রোগ্রামটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একটা ধরে নিলাম N1 আর একটা ধরে নিলাম N2। তো এখানে 1 আর 2গুলো অবশ্যই N এর পাশে লিখতে হবে, আমরা কিন্তু নিচে লিখতে পারবো না। তো এগুলো খেয়াল রাখবে। তোমরা চাইলে এখানে অন্য চলক ধরে নিতে পারো, একটা L ধরে নিতে পারো, একটা S ধরে নিতে পারো, একটা A, একটা B, যে কোনো কিছু নিতে পারো। তো আর একটা চলক এখানে আমাদের লাগবে, সেটা কি জন্য, এই যে আমরা 2টা সংখ্যার ক্যালকুলেশনের পরে যে ভাগশেষটা জমা রাখবো, সেই ভাগশেষের জন্য আমি এখানে সেম চলক নিলাম হচ্ছে রিমাইন্ডার। তো আমাদেরকে N1 আর N2 এর মানটা জানা নাই, আমাদেরকে N1 আর N2 এর মানটা অবশ্যই ইনপুট করে নিতে হবে। তো আমরা জানি ইনপুট করার জন্য আমাদের কোন ফাংশন ব্যবহার করতে হয়, scanf। যেহেতু আমি এখানে ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করছি, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার আমাদের অবশ্যই কী দিতে হবে, %d। তো আমরা কার কার জন্য মান নিচ্ছি, একটা নিচ্ছি হচ্ছে N1 এর জন্য এবং একটা নিচ্ছি হচ্ছে আমরা N2 এর জন্য।
এরপরে আমাদেরকে এখন প্রোগ্রামটা তৈরি করতে হবে কার মাধ্যমে, হোয়াইল লুপের মাধ্যমে। তো হোয়াইল লুপ দ্বারা প্রোগ্রাম লেখার স্ট্রাকচার কি, আমাদের প্রথমে কি লিখতে হয়, হোয়াইল, এরপর আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে। তো কন্ডিশনটা আমি তোমাদের প্রথমেই বুঝাই দিছি যে কন্ডিশনটা আমরা কি দিব, এই প্রসেসটা আমরা কতক্ষণ পর্যন্ত চালাবো, যতক্ষণ পর্যন্ত n2 এর মান শূন্যের সমান হবে না বা শূন্যের সমান নয়। তো সমান নয় এই বিষয়টা বোঝানোর জন্য আমাদের কোন অপারেটর ব্যবহার করতে হবে, নট ইকুয়াল অপারেটর ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো, n2 নট ইকুয়াল 0, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত n2 এর মান শূন্যের সমান হবে না ততক্ষণ আমরা কোন কাজগুলো করব সেটা এখন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে। তো ততক্ষণ আমরা কোন কাজটা করব, আমরা কি জানি যে n1কে আমরা কি করব, n2 দ্বারা ভাগ দিয়ে তার যে ভাগশেষ সেটা আমি একটা চলকের মধ্যে জমা রাখবো, তার নাম হবে কি, রিমাইন্ডার, অর্থাৎ REM, যেটা আমরা এখানে নিছি। তো এখানে বোঝার সুবিধার্থে আমি চলকটা ডান দিকে লিখছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের চলকটা লিখতে হবে বাম দিকে। কেন, আমরা জানি ডান দিকের মান বাম দিকের চলকে জমা হয়, এই জন্য এটা আমাদেরকে, যেহেতু আমি এই চলকে মান জমা করবো এই জন্য এটা লিখতে হবে বাম দিকে। এখানে বিষয়টা বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে ডান দিকে দেখাই দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এই কাজটা করার পর আমাদেরকে কী করতে হবে, আমরা জানি n2 এর মানটা কোথায় নিয়ে আসি, এই যে আমরা প্রথমে দেখছি যে n2 এর মানটা আমরা কিসে নিয়ে আসি, n1-এ নিয়ে আসি। এই কাজটা করার পর এই যে 24কে আমি কোথায় নিয়ে আসি, n1-এ, আর রিমাইন্ডারের মানটাকে কোথায় নিয়ে আসতে হয়, n2-তে, এই যে 12কে আমি কোথায় নিয়ে আসি, n2-তে নিয়ে আসি। এই কাজটা আবার হবে, তাহলে এটা আমাকে বলে দিতে হবে যে এই প্রথম কাজটা শেষে যে মানগুলো থাকবে সেখানে n2 এর মানটা কোথায় চলে আসবে, n1-এ চলে আসবে, আর n2-তে কার মান যাবে, রিমাইন্ডারের যে মান সেই মানটা যাবে। হ্যাঁ, এরপরে এই প্রক্রিয়াটা চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত কি হবে না, n2 এর মান 0 হবে না। কিন্তু এক সময় না এক সময় অবশ্যই কি হবে, n2 এর মান 0 হবে। তো যখন n2 এর মান 0 হবে তখন এই কন্ডিশনটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তো যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন আমাদের এই লুপটা আর চালানোর প্রয়োজন হবে না, তখন আমরা সরাসরি কী করবো, আউটপুট করে দিব। তো আউটপুট দেওয়ার জন্য অবশ্যই কী ব্যবহার করতে হবে, প্রিন্টএফ ব্যবহার করতে হবে। তো আমি কি আউটপুট করতে যাচ্ছি, গসাগু, এই জন্য আমি লিখবো ACF ইজ %d। তো আমরা জানি যখন n2 এর মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তখন n1-এ যে মানটা থাকবে সেটাই হবে আমাদের গসাগু। তাহলে এই %d এর জায়গায় আমরা কার মান বসাবো, n1-এর মানটা বসাবো। এখানে কিন্তু n2 লেখা যাবে না, কারণ শেষ মুহূর্তে n2 এর মানটা কি থাকে যাবে, 0 থাকে যাবে। তো যখন n2 এর মানটা 0 থাকে যাবে তখন n1-এর মানটাকে আমাদেরকে গসাগু হিসেবে আউটপুট করতে হবে। এই জন্য এখানে আমরা কি দেবো, n1 দিব। তো এই প্রোগ্রামে আমাদের আর কোনো কাজ নেই, আমরা রিটার্ন 0 করে প্রোগ্রামটাকে শেষ করে দেব। তো এই ছিল আমাদের গসাগু নির্ণয়ের প্রোগ্রাম। তো আশা করি প্রোগ্রামটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো আরও যদি তোমাদের একটু ভালোভাবে ক্লিয়ার করে দেয় তাহলে কিন্তু এখানে আমি সেম উদাহরণটা দিয়ে তোমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করবে বুঝাই দিতে পারি। তো এখানে হাবিজাবি হইতে পারে লেখাগুলো, তারপরেও তোমরা একটু বোঝার চেষ্টা করো। সাপোজ আমরা n1-এর মান এখানে ইনপুট করলাম কত, 60, আর n2 এর মান ইনপুট করলাম আমরা কত, 24। তাহলে এখানে প্রথমে কন্ডিশন চেক হবে, কন্ডিশনটা কখন ট্রু হবে, যখন n2 এর মান শূন্যের সমান হবে না। তো অ্যাট দ্য মোমেন্ট n2 এর মান কত পাবে, 24। তো 24 কিন্তু শূন্যের সমান না, সমান না মানে কি, কন্ডিশনটা ট্রু হলে এই সেকেন্ড ব্র্যাকেট অংশের কাজ হবে, ফলস হলে সেকেন্ড ব্র্যাকেটে বাইরে চলে যাবে। তো যেহেতু সেকেন্ড ব্র্যাকেট অংশের কাজ হবে তাহলে n1-এর জায়গায় এখন কত বসবে, এখানে 60 বসবে, আর n2 এর জায়গায় কত বসবে, এখানে 24। তাহলে 24 দ্বারা 60কে ভাগ করে তার পার্সেন্টেজ যেহেতু দিছি তাহলে ভাগশেষটা রিমাইন্ডারে জমা হবে। আমরা জানি ভাগশেষ রিমাইন্ডারে কত জমা হবে, 12 জমা হবে। এরপরে বলছে n2 চলে আসবে n1-এ, তাহলে n2 n1-এ আসবে মানে কত আসবে, এই যে n2 এর মান 24, তাহলে n1-এ কত আসবে 24, রিমাইন্ডার আসবে n2-তে, রিমাইন্ডারের মান কত 12, তাহলে 12 আসবে n2-তে। এরপরে আবার উপরে যাবে, তো উপরে এখান থেকে n2 এর মান সে কত নিয়ে যাবে, 12। এবার কিন্তু আর n2 এর মান 24 থাকবে না, এবার n2 এর মান কত থাকবে, 12। তো দেখতে হবে যে n2 এর মানটা এখনও শূন্যের সমান কিনা। তো n2 এর মানটা শূন্যের সমান না, তার মানে কন্ডিশন ট্রু হলে আবার সেকেন্ড ব্র্যাকেট অংশে আসবে। তো এখানে n1, তো n1-এর নতুন মান কত, 24। আমরা জানি নতুন মান হলে পুরাতন মানটা নিজে থেকেই সেখান থেকে সরে যাবে। তাহলে n1-এর জায়গায় এখানে এবার কত বসবে, 24 বসবে, আর n2 এর মানটা এখানে কত, 12। তাহলে 24-এর জায়গায় এবার কত বসবে, 12। তাহলে 12 দ্বারা 24কে ভাগ দিয়ে তার যে ভাগশেষ, আমরা জানি পার্সেন্টেজ মানে ভাগশেষ আসে রিমাইন্ডারে জমা হবে। তো ভাগশেষ থাকবে না মানে রিমাইন্ডারে কত জমা হবে, 0 জমা হবে। এরপরে n2 এর মান আসবে n1-এ, তো n2 এর মান এখন কত, 12। তাহলে n1-এ এবার কত চলে আসবে, 12 চলে আসবে। রিমাইন্ডারের মান আসবে n2-তে, তো রিমাইন্ডারের মান এখন কত, 0, তাহলে 0 চলে আসবে n2-তে। এরপর আবার এখানে যাবে, এখানে যায় n2 এর মানটা এখান থেকে সে কত নিয়ে যাবে, 0 নিয়ে যাবে। তাহলে এবার n2 এর মধ্যে এখানে কত জমা হবে, 0 জমা হবে। 0 জমা হওয়ার পর এখন কন্ডিশনটা চেক হবে। তো কন্ডিশনটা আমরা জানি কখন ট্রু হবে, যখন শূন্যের সমান
হবে না n2 এর মানটা, কিন্তু n2 এর মান এবার কত 0, তো 0 মাস্ট বি কি 0-র সমান। তো যেহেতু এটা 0-র সমান হয়ে গেছে, কিন্তু আমি বলছি এটা যখন 0-র সমান হবে না তখন ট্রু হবে। তো যেহেতু এবার এটা 0-র সমান হয়ে গেছে, তার মানে এই কন্ডিশনটা কী হয়ে গেছে, ফলস হয়ে গেছে। যেহেতু এই কন্ডিশনটা ফলস, তার মানে হোয়াইলের কাজটা আর হবে না, তাহলে আমরা বাইরে চলে আসবো। তো বাইরে আসে আমরা কী পাবো, প্রিন্টএফ পাবো। তো প্রিন্টএফে আমরা কার মানটা প্রিন্ট করবো, n1। তো n1-এর সর্বশেষ মান কত, 12। তাহলে এখানে আউটপুট হিসেবে কত বসবে, 12 বসবে। এবার রেঞ্জের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো আমরা জানি যে 60 আর 24-এর HCF আমরা বেশ কয়েকবার দেখলাম যে কত আসে, 12 আসে। তো এইভাবে আসলে প্রোগ্রামটা কাজ করবে। তো এই লজিকের জন্য আমাদের প্রোগ্রামটাই, আমাদের বইগুলোতে সাধারণত এই প্রোগ্রামটাই আছে। আমরা চাইলে আরও বিভিন্ন ডিফারেন্ট লজিক ব্যবহার করে বিভিন্নভাবে গসাগু নির্ণয়ের প্রোগ্রামটা করতে পারি। তো এই ছিল আমাদের গসাগু নির্ণয়ের প্রোগ্রাম। আশা করি তোমরা ফ্লো চার্টটা নিজেরাই তৈরি করতে পারবা। আচ্ছা, তারপরও আমি তোমাদের ফ্লো চার্টটা একটু দেখাই দিচ্ছি। সেটা আমাদেরকে প্রথমে স্টার্ট করতে হয়, এরপর ইনপুটের প্রয়োজন থাকলে সেটা ইনপুট করার জন্য এরকম একটা সামান্তরিক বক্স নিতে হবে। তো আমরা এখানে কি করতে চাচ্ছি, ইনপুট। তো আমরা ইনপুট করব দুইটা সংখ্যা, একটা কি n1 আর একটা হচ্ছে n2। এরপর আমাদেরকে কি করতে হবে, বিষয়গুলোকে প্রসেস করে নিতে হবে। তো এখানে আমরা রিমাইন্ডার সমান কি লিখতেছি, রিমাইন্ডার সমান আমরা লিখব n1 পার্সেন্টেজ হচ্ছে n2। এর পরবর্তীতে আমরা কি করব, n1-এ কার মান নিয়ে আসবো, n2 এর মান, এবং n2 এর মধ্যে আমরা কার মান নিয়ে আসবো, রিমাইন্ডারের যে মান আছে সেই রিমাইন্ডার মান। যেহেতু এটা প্রক্রিয়াকরণ অংশ, তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে, একটা প্রসেসিং বক্সে রাখতে হবে, যেটা অনেকটা আয়তক্ষেত্রের মতো। যেহেতু এগুলো সবগুলোই প্রসেসিংয়ের অংশ, তাহলে আমি এগুলোকে একটা বক্সের মধ্যে রাখতে পারি, এতে কোনো সমস্যা নেই। এরপরে আমাদেরকে কি করতে হবে, কন্ডিশন চেক করতে হবে। তো কন্ডিশনের জন্য আমাদেরকে এরকম একটা ডায়মন্ড বক্স বা কন্ডিশন বক্স বা ডিসিশন বক্স ব্যবহার করতে হবে। তো কন্ডিশন আমরা কি জানি যে ইফ কি হবে, n2 নট ইকুয়াল 0, এটা যদি হয় তাহলে আমরা আবার ওই কাজটা করব। তো আবার ওই কাজটা করার জন্য কখন করব, যখন কন্ডিশনটা ট্রু হবে। আমরা জানি ট্রুকে কি ইয়েস অথবা ট্রু দ্বারা ডিরেকশন দেওয়া হয়। তো আমরা কখন এখানে যাব, যখন এই কন্ডিশনটা ট্রু হবে। আর কন্ডিশন ট্রু হলে আমাদেরকে আবার এই জায়গায় যেহেতু যেতে হবে, তাহলে এইভাবে আমাদেরকে একটা ডাইরেকশন দিতে হবে। তো এক সময় না এক সময় এই কন্ডিশনটা কী হয়ে যাবে, ফলস। তো ফলস অংশকে আমরা জানি কী দ্বারা নির্দেশ করতে হয়, নো। তো যখন ফলস হবে তখন আমরা গসাগুয়ের মানটা আউটপুট করে দিব। তো আউটপুট করার জন্য আমাদের কী লিখতে হবে, প্রিন্ট। তো আমরা কোনটাকে আউটপুট করব, n1-এর যে সর্বশেষ মান সেটা। তাহলে আমরা এখানে কী লিখব, n1। এরপর আমরা কী করে দেবো, এটাকে ইন্ট করে দেবো। তো এই ছিল আমাদের গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট এবং প্রোগ্রাম, দুইটি সংখ্যার। ঠিক আছে, তো আমাদের সিলেবাসে দুইটি সংখ্যারই গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট প্রোগ্রাম দেওয়া আছে। তো সেটা এখানে আমরা খুবই সহজভাবে বোঝার চেষ্টা করলাম, অনেকগুলো উদাহরণ, এবং লুপগুলো বিশ্লেষণ করে। তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, এবং অন্যান্য লজিকের যদি তোমাদের প্রোগ্রাম বা ফ্লো চার্টের প্রয়োজন হয় জানার জন্য, যদি আমাদের সিলেবাসে নাই, তাহলে তোমরা সেটাও কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেই বিষয়গুলোরও টিউটোরিয়াল তোমাদের দিয়ে দেওয়ার। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আবার প্রোগ্রামিংয়ের কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।